আজকে হচ্ছে আমরা OnePlus 9 এর একটা কাজ করব। এই মুহূর্তে ফোনটি ডেড অবস্থায় আছে এবং আমরা এটাকে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন এবং মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখতে চান তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন আমার হাতে ফোনটা কিন্তু এখন পর্যন্ত ইনটেক অবস্থায় আছে, মানে এটাতে কোনো কাজ করানো হয়নি। তো এটা ডেড অবস্থায় আছে এবং স্টেপ বাই স্টেপ আমরা এটাকে রিপেয়ার করব। সর্বপ্রথম আমরা এটাকে আই চার্জারের মাধ্যমে দেখব যে এটার রিডিং কত নেয়। দেখতে পাচ্ছেন যে আমি চার্জার কানেকশন দেওয়ার পরে এখানে 6 নাম্বার পোর্ট থেকে এখানে কানেকশন দেওয়া হয়েছে, এখানে 0.5 এম্পিয়ার নিচ্ছে। এবার আমরা এটাকে ব্যাটারি ডিসকানেক্ট করে দেখব যে ডিসকানেক্ট করার পরে রিডিংটা কি স্বাভাবিক থাকে কিনা। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু 0.5 হয়ে দাঁড়িয়ে আছে। যদি একটা ভালো ফোনে যদি আপনি চার্জার কানেকশন দেওয়ার পরে ব্যাটারি ডিসকানেক্ট করে দেন তাহলে কিন্তু সেটা আবার 0 চলে আসবে অথবা 0.21 এরকম থাকবে। ব্যাটারি ডিসকানেক্ট করা অবস্থায় কিন্তু আমি আবার এটাকে কানেকশন দিলাম, দেখতে পাচ্ছেন যেখানে 0 দেখাচ্ছে। মানে এটা কানেকশন দেওয়ার অর্থ কি, যে ব্যাটারি ডিসকানেক্ট করা অবস্থায় যদি আপনি ফোনটাকে চার্জারের সাথে কানেকশন দেন আর ওই ফোনে যদি শর্ট থাকে তাহলে কিন্তু সেটা বোঝা যায়। তারপরে আমরা এটাকে পাওয়ার সাপ্লাইতে চেক করব। পাওয়ার সাপ্লাইতে এখানে আপনাকে 9 ভোল্টেজে রাখতে হবে, কারণ হচ্ছে এই মোবাইলের যে ব্যাটারি এটা হচ্ছে ডাবল সেলের ব্যাটারি, আর ডাবল সেলের ব্যাটারিগুলোকে সিরিজ কানেকশন করে তারপর হচ্ছে মোবাইলের মধ্যে ভোল্টেজ দেওয়া হয়। এই জন্য দুইটা ব্যাটারি মিলে মোট 448 ভোল্টেজ দেওয়া হয়। তো আমরা পাওয়ার সাপ্লাইকে 9 ভোল্টেজে রাখলাম। এবার হচ্ছে আমি পাওয়ার বাটন প্রেস করব। দেখতেই পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন দিয়ে পাওয়ার বাটন প্রেস করতেছি কিন্তু কোনো এম্পিয়ার নিচ্ছে না, 0 এম্পিয়ার। যেহেতু পাওয়ার সাপ্লাইতে কোনো এম্পিয়ার নিচ্ছে না তাহলে এটাকে আমরা এবার খুলবো, তারপরে দেখব যে এটার ভিপিএইচ ঠিক আছে কিনা, কোনো শর্ট আছে কিনা, এগুলো সব চেক করতে হবে আমাদেরকে। সাবধানতার জন্য আমরা ক্যামেরাগুলোকে প্রথমে খুলে নিব। দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটা কিন্তু পুরো ফ্রেশ অবস্থায় আছে, এখানে কোনো কাজ করানো হয়নি। দোনো পাশের স্টিলের যে প্যানেলগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক মতো আছে। প্রথমে আমাদেরকে যেইখান থেকে কাজ শুরু করতে হবে অবশ্যই আমাদেরকে চার্জিং আইসি অথবা পাওয়ার আইসির সেকশন থেকে কাজ শুরু করতে হবে, মানে ওখানে ভোল্টেজ এবং শর্ট টট এগুলো আমরা চেক করতে পারবো। তো পাওয়ার সেকশনের উপরে যে প্যানেলটা ছিল সেটার উপরের যেই টিনটা আছে সেটা কিন্তু আমরা তুলে ফেললাম, মানে স্টিকারটা তুলে ফেললাম। এবার হচ্ছে আমরা এখানে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর মধ্যে মাল্টিমিটার দিয়ে চেক করতে পারবো যে কোথাও কোনো শর্ট আছে কিনা, এরকমটা আমরা বুঝতে পারবো। আমরা মিটারটাকে কন্টিনিউটি মোডে রাখবো। তারপর হচ্ছে এখানে যেই কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে চেক করব যে কোথাও কোনো শর্ট আছে কিনা। পাওয়ার আইসির আশেপাশে যেই সমস্ত ক্যাপাসিটর থাকে, মানে আমরা জানি যে ভিপিএইচ সাপ্লাইগুলো যেই ক্যাপাসিটর হয়ে তারপর হচ্ছে পাওয়ার আইসির মধ্যে দেওয়া হয়, তো সেগুলোকে চেক করব। অনেক সময় যদি ভিপিএইচে যদি শর্ট থাকে তাহলে কিন্তু পাওয়ার সাপ্লাইতে কোনো রিডিং নিবে না। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এইখানে কিন্তু ভিপিএইচ সাপ্লাইতে কোনো শর্ট নেই, তারপরও যেহেতু রিডিং নিচ্ছে না এই জন্য আমরা এটার ভোল্টেজটাকে চেক করব যে চার্জে লাগানোর পরে ভোল্টেজগুলো দেখায় কিনা। মোবাইলটিকে বডির মধ্যে ফিটিং করে এবার হচ্ছে চার্জার কানেকশন দিব। তারপর দেখব যে চার্জার কানেকশন দেওয়ার পরে ভিপিএইচ সাপ্লাইগুলো আসতেছে কিনা এবং বাক ভোল্টেজ যেগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে কিনা। মিটারটিকে ডিসি 20 ভোল্টেজে রাখলাম, এবার ভোল্টেজ চেক করব। দেখতেই পাচ্ছেন যে 3.4 ভোল্টেজ কিন্তু এখানে শো করতেছে, তার মানে ভিপিএইচ কিন্তু স্টেবল আছে। ভিপিএইচ যেহেতু ওকে আছে তার মানে বুঝতে হবে যে আমাদের চার্জিং আইসি ওকে। ভিপিএইচ ওকে আছে কিন্তু তারপরেও আমি আশেপাশের যেই সমস্ত কম্পোনেন্ট আছে মানে ক্যাপাসিটরগুলো আছে এগুলো তো সিপিইউর যেই বাক সাপ্লাইয়ের কয়েলগুলো থাকে সেগুলোর কিন্তু ক্যাপাসিটর, তো সেগুলোর সাথে ধরার পরে কিন্তু আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না, তার মানে বাক সাপ্লাই পুরোপুরিভাবে মিসিং আছে।
এখন বাক সাপ্লাই মিসিং থাকার কয়েকটা কারণ হতে পারে পাওয়ার আইসি খারাপ, হতে পারে কোয়ালকম যেহেতু এই ফোনটা, সিপিউর যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু বাক সাপ্লাই এরকম মিসিং থাকে। তারপর হচ্ছে যদি শর্ট থাকে তাহলে কিন্তু বাক সাপ্লাই মিসিং থাকে। তো এবার হচ্ছে আমরা বাক সাপ্লাইয়ের যে ক্যাপাসিটরগুলো আছে সেগুলোকে আমাদেরকে চেক করতে হবে ভালোভাবে যে কোথাও কোনো শর্ট পাওয়া যায় কিনা। এখানে অনেকগুলো ক্যাপাসিটর আছে, আমরা সবগুলোকেই চেক করব। যদি কোনো ক্যাপাসিটরে 000 সাথে যদি রিডিং আসে এবং কন্টিনিউটি হয় তাহলে বুঝতে হবে যে সেটা শর্ট। আর যদি এমন হয় যে 00, 20, 43 বা এর উপরে দেখাচ্ছে তার মানে বুঝতে হবে, এবং কন্টিনিউটিও যদি হয় তাহলে বুঝতে হবে যে সেটা ঠিক আছে। কারণ বাক সাপ্লাইয়ের কয়েলগুলোতে অনেক লো জিআর থাকে, এই জন্য মাঝে মধ্যে কন্টিনিউটি হয়, কিন্তু সেটা যদি রিডিং সহকারে আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে সেটা আসলে শর্ট না, সেটা ঠিক আছে। এখানে আমরা একটা ক্যাপাসিটরে শর্ট পেয়েছি, দেখতে পাচ্ছেন যে এই ক্যাপাসিটরের দোনো প্রান্তে কিন্তু 00 সাথে রিডিং আসতেছে। আমরা মিটারটিকে ডায়োড ভ্যালুতে রেখে দেখব যে আসলে এটা রিডিং কি সত্যি 00 কিনা। দেখতেই পাচ্ছেন যে এই ক্যাপাসিটরের দোনো প্রান্তেই ধরার পরে কিন্তু 00 রিডিং শো করতেছে। এবার হচ্ছে আমরা বর্ণীয় স্কেমেটিকের মাধ্যমে এখানে এই ক্যাপাসিটরটাকে বের করব যে এই ক্যাপাসিটরের লাইন আর কোন কোন জিনিসের সাথে কানেকশন আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে হয়তো কোনটা শর্ট হতে পারে। তারপর আমরা সেখানে রজন্থ এবং ভোল্টেজ ইনজেক্ট করার মাধ্যমে বের করতে পারবো যে আসলে শর্টটা আসলে কোন জায়গা থেকে। তো এখানে যেই ক্যাপাসিটরটা এটা কিন্তু শর্ট। এবার আমরা এটার কানেকশনটা কোন কোন জায়গায় আছে সেটা বের করার জন্য আমাদেরকে বিটম্যাপ বের করতে হবে। আমরা OnePlus 9 এর মধ্যে আছি, এখান থেকে আমি এই যে বিটম্যাপটাকে ওপেন করলাম। বিটম্যাপ ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাপাসিটরটা কিন্তু এখানে থাকার কথা ছিল। এটা হচ্ছে পাওয়ার আইসির পাশে এখানে কিন্তু থাকার কথা ছিল, কিন্তু এখানে আমরা যেহেতু OnePlus 9 এর মধ্যেই আছি, আর এখানে দেখতে পাচ্ছেন একটা ভেজাল আছে যে OnePlus 9 এর মধ্যে বিটম্যাপটাকে কিন্তু এখানে ভুলভাবে আর্ট করা হয়েছে। হয়তোবা অন্য কোনো ফোনের বিটম্যাপ অথবা মানে ভুল হয়েছে বর্ণীয় কোম্পানির, এরকমটা আমি দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে দেখেন এখানে যে বোর্ড ভিউটা আছে, অরিজিনাল বোর্ড ভিউ, এটা হচ্ছে আমাদের অরিজিনালের যে বোর্ডটা আমরা যেই বোর্ডে কাজ করতেছিলাম সেই বোর্ডের সাথে কিন্তু এই বোর্ডের মিল আছে। এটা হলো হার্ডওয়্যার সলিউশন। কিন্তু বিটম্যাপের মধ্যে যদি আপনি ঢুকেন তাহলে কিন্তু ওই বোর্ডের সাথে এই বোর্ডের কোনো মিল নাই। যেমন দেখেন আমরা কিন্তু এখানের এই ক্যাপাসিটরে শর্ট পেয়েছি, পাওয়ার আইসির এই যে কোনার মধ্যে এই প্রথম ক্যাপাসিটর, তারপরে এই মাঝখানের এইটা, এই ক্যাপাসিটরে শর্ট পেয়েছি। কিন্তু যদি আমরা বিটম্যাপের মধ্যে ঢুকি তাহলে দেখেন এই ক্যাপাসিটর কোথায়, এটার সাথে কিন্তু এটার মিল নাই। এখন আন্দাজে যদি আমি একটা টিপ দিই তাহলে দেখেন এই লাইন, এখানে একটা ক্যাপাসিটর আছে, এই লাইনটা কত কত জায়গায় গিয়েছে, কিন্তু এইটা যদি না থাকে তাহলে আমরা যদি আন্দাজে একটা টিপ দিয়ে সেখানে যদি ভোল্টেজ ইনজেক্ট করি তাহলে কিন্তু আমাদের কাজ হবে না। তো আমরা ভোল্টেজ ইনজেক্ট করব না, আমরা এটাকে অন্যভাবে কাজ করার ট্রাই করব এবং খুঁজে বের করব যে আসলে এই ক্যাপাসিটরটার সাথে কিসের কানেকশন। এটা কি ভিপিআইসির কানেকশন, নাকি কোনো এলডিও সাপ্লাইয়ের ক্যাপাসিটর, নাকি এই কোনো বাক সাপ্লাইয়ের ক্যাপাসিটর, সেটাকে আমাদেরকে বের করতে হবে। এটার জন্য আমাদেরকে মাল্টিমিটার দিয়ে এই বাক সাপ্লাইয়ের যেই কয়েলগুলো আছে সেগুলোকে মেপে মেপে বের করতে হবে। যদি কোনোটা শর্ট পাওয়া যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ওই লাইনের সাথে হয়তো এই ক্যাপাসিটরের শর্ট মানে সম্পর্ক আছে, এই জন্য সেটা শর্ট। অথবা যদি বাক সাপ্লাইতে কোনো যদি শর্ট না পাওয়া যায় তাহলে কিন্তু এটা হতে পারে এলডিও সাপ্লাইয়ের ক্যাপাসিটর। আর ভিপিএইচ তো ওকে আছে, এই জন্য ভিপিএইচের ক্যাপাসিটর না এটা আমরা নিশ্চিত। তো চলুন আমরা এবার কাজের দিকে যাই। বাক কয়েলগুলোকে যদি পরিমাপ করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে মাদারবোর্ডের এই স্টিলের যে প্যানেলটা আছে সেটাকে খুলে তারপর হচ্ছে দেখতে হবে।
এর জন্য আপনাকে খুব সাবধানতার সাথে এই প্যানেলটাকে কাটতে হবে, কারণ এই প্যানেলের পাশে কিন্তু অনেক বেশি পরিমাণ কম্পোনেন্ট থাকে। যদি কখনো কাটারের সাথে খোঁচা লেগে অথবা যদি কোনো একটা কম্পোনেন্ট ড্যামেজ হয় তাহলে কিন্তু দেখবেন যে একটা প্রবলেম থেকে আরেকটা প্রবলেম তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে প্যানেলটিকে তুলে ফেললাম এবং এখানে কোনো কম্পোনেন্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। বাক সাপ্লাইয়ের যে কয়েলগুলো সেগুলো কিন্তু অনেক মিশে লাগানো, এই জন্য আমরা এটার মধ্যে মাল্টিমিটারের যে প্রুফটা আছে সেটাকে টাচ করতে পারবো না। এর জন্য আমাদেরকে মাল্টিমিটারের মধ্যে একটা ব্লেড লাগিয়ে নিতে হবে, যাতে আমি এই চিকন জায়গার মধ্যে ব্লেডটাকে ধরতে পারি। আমরা মিটারটাকে ডাইরেক্ট বেলুতে রেখে তারপর হচ্ছে এটার জিআর নেওয়ার চেষ্টা করব। যদি কোনোটার জিআর দেখি যে 0 আসতেছে তাহলে বুঝতে হবে সেটা শর্ট। তো প্রথমে যে বাক কয়েলটা সেটা কিন্তু ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিছু রিডিংয়ের সাথে আসতেছে, এখানে অল্প কিছু রিডিং আছে। যদি আপনি এটাকে এমনি চেক করেন তাহলে কিন্তু এখানে কন্টিনিউটি আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ক্যাপাসিটরটাকে শর্ট দেখাচ্ছে। এটা কিন্তু পুরোপুরিভাবে মানে 0 সাথে মানে রিডিংটা আসতেছে, তার মানে এই কয়েলটা শর্ট। কয়েল তো শর্ট হয় না, মানে এই কয়েলের সাথে যে লাইনটা হয়তো সিপিইউ অথবা কোনো ক্যাপাসিটর অথবা পাওয়ার আইসি শর্ট। এর পাশে যে কয়েলটা আছে সেটাও কিন্তু সেমভাবেই শর্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সিরিয়ালে কিন্তু 3টা কয়েল একসাথে শর্ট দেখাচ্ছে। এখন এই 3টা কয়েল আসলে কিসের কয়েল এটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে কিন্তু আমাদেরকে একটু মাথা খাটাতে হবে। যেহেতু আমরা এই কয়েলগুলোতে শর্ট পেয়েছি, মানে 3টা কয়েল একসাথে শর্ট পেয়েছি, তো এটা আসলে কিসের কয়েল সেটাও যদি আমরা বুঝতে যাই তাহলে আমরা বর্ণনীয়র মাধ্যমে বুঝতে পারবো। যদিও আমাদের বিটম্যাপটা কিন্তু ভুল, কিন্তু এখানে যদি একটু খেয়াল করেন যে এখানে যে পাওয়ার আইসিটা আছে, পাওয়ার আইসির পাশের যেই কয়েলগুলো থাকে সেগুলো কিন্তু সেমভাবেই আছে। যেমন এখানে পাওয়ার আইসির পাশে এই পাশে কয়েল আছে 1টা 2টা 3টা 4টা, এখানে বাক কয়েল আছে মোট যেই কয়টা বাক কয়েল আছে এই পাওয়ার আইসির পাশে, এটার মডেল হচ্ছে 8350। সেম এই বিটম্যাপে যদি কম্পোনেন্টগুলো বানানো ভুল হয়েছে, কিন্তু এইটার পাশেও কিন্তু সেম অতগুলো কয়েল রয়েছে। তো আমাদের কিন্তু এই 3টা কয়েল আমরা শর্ট পেয়েছি। এখন এই 3টা কয়েলের যদি আমরা চেক করি যে এইভাবে দেখতে পাচ্ছেন যে এইভাবে দেখতে পাচ্ছেন যে এই 3টা কয়েলে যেহেতু শর্ট, তো 3টা কয়েলের যদি টিপ দেই তাহলে দেখেন এই পাশে যদি টিপ দেই তাহলে 3টা কয়েল একসাথে হয়ে তারপর হচ্ছে মানে এইটা সিপিইউর মধ্যে হয়তো গিয়েছে, সিপিইউতে ভোল্টেজ দিচ্ছে। দেখেন এখানে সিপিইউর মধ্যে সবগুলোর কানেকশন, মানে 3টা কয়েলের একসাথে ভোল্টেজ নিয়ে তারপর হচ্ছে সিপিইউকে দেওয়া হয়। আবার যদি কয়েলের এই পাশে টিপ দেই তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদা করে পাওয়ার আইসির সাথে কানেকশন, মানে কয়েলের এক পাশে হচ্ছে আলাদা করে পাওয়ার আইসির সাথে কানেকশন, আর আরেক পাশে হচ্ছে 3টা একসাথে হয়ে তারপর হচ্ছে সিপিইউকে ভোল্টেজ দিচ্ছে। মাঝে মধ্যে কিছু আপডেট ফোন আছে যেগুলোতে যদি মানে সিপিইউর যে কোর ভোল্টেজ আছে সেগুলোতে অনেক হাই এম্পিয়ারের ভোল্টেজ লাগে, এই জন্য 2টা 3টা কয়েল একসাথে হয়ে তারপর সিপিইউর ওই সেকশনকে ভোল্টেজ দেওয়া হয়। তো এখানে হয়তো যে কোনো একটা কয়েলের লাইন কিন্তু শর্ট আছে, এই কারণে 3টাই শর্ট দেখাচ্ছে। তো আমাদেরকে প্রথমে এই 3টা কয়েল তুলে বুঝতে হবে যে আসলে কোনটা শর্ট। 3টা কয়েল যদি আপনি তুলেন তাহলে কিন্তু লাইনটা ডিসকানেক্ট হবে এবং কোন কয়েলের মধ্যে শর্ট সেটা কিন্তু আমরা নির্দিষ্টভাবে বের করতে পারবো। যদি সিপিইউ লাইনে শর্ট হয় তাহলে সেটাও বের করতে পারবো, যদি পাওয়ার আইসি লাইনে শর্ট হয় তাহলে সেটাও বের করতে পারবো। তো চলুন আমরা কয়েলগুলোকে প্রথমে তুলি। কয়েল তোলার আগে আমাদেরকে এই পাওয়ার আইসি তারপরে মাদারবোর্ডের যে অন্যান্য কম্পোনেন্ট আছে সবগুলোর পাশে কিন্তু ভালোভাবে হিটসিঙ্ক পেপার লাগিয়ে নিতে হবে, যাতে করে আপনি যখন কয়েল তোলার জন্য এখানে হটগান দিয়ে হিট দিবেন আর নিচে হচ্ছে সিপিইউ এমএমসি আছে। এখন যদি আমি কয়েল তোলার জন্য এখানে হটগান দিয়ে হিট দিই আর হিটসিঙ্ক পেপারটা যদি না লাগে তাহলে কিন্তু নিচের যেই পেস্টিং করা আইসিগুলো আছে সেগুলোর বলগুলো ড্রাই সোল্ড হবে,
তারপর দেখবেন যে আপনার প্রবলেম সমাধান হবে ঠিকই, কিন্তু দেখবেন যে সেট চালু হবে না। এই জন্য ভালোভাবে হিটসিং দিয়ে তারপর হচ্ছে আমরা শুধু কয়েলের অংশটা ফাঁকা রেখে কয়েলগুলোকেই তুলব, বোর্ডের মধ্যে যাতে হিট না লাগে আর নিচের সিপিইউ যাতে সমস্যা না হয়, এমএমসি এগুলো যাতে সমস্যা না হয়, এই জন্য আমাদেরকে এখানে হিটসিং পেপার লাগিয়ে নিতে হবে। কয়েলগুলো কিন্তু তোলা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে মিটারের মাধ্যমে চেক করব যে আসলে কোন লাইনটা শর্ট। মিটারটা কিন্তু কন্টিনিউটি মোডে আছে। এবার এই সাইড হচ্ছে সিপিইউর সাইড, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টিনিউটি হচ্ছে, আর এখানে যেহেতু কন্টিনিউটি হচ্ছে এটার মধ্যে কিন্তু রিডিং আছে। যদি রিডিং সহকারে কন্টিনিউটি হয় তাহলে বুঝতে হবে যে এটা ওকে আছে, কারণ সিপিইউর এই লাইনগুলো খুব লো জিয়ারে থাকে, তার মানে এইগুলো সব ওকে আছে। এবার আমরা পাওয়ার আইসির পাশের যেই সেকশনটা, পাওয়ার আইসির পাশের যে লাইনটা, সেটাকে আমরা চেক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রিডিং নেই, কন্টিনিউটিও নেই, শুধু নিচের এইটার মধ্যে কিন্তু 0 0 সাথে রিডিং আসতেছে। মানে একেবারে 3 নম্বরে যেই কয়েলটা সেটার মধ্যে ধরার পরে কিন্তু একেবারে 0 0 সাথে রিডিং আসতেছে, তার মানে পাওয়ার আইসির সাইডে শর্ট, সিপিইউ ওকে, পাওয়ার আইসির সাইডে শর্ট। যেহেতু পাওয়ার আইসির সাইডে শর্ট, এই জন্য আমাদেরকে পাওয়ার আইসিটাকে তুলতে হবে, তারপর দেখতে হবে যে শর্টটা যায় কিনা। আর এটার কোনো বিটম্যাপ, মানে সঠিকভাবে বিটম্যাপটাও দেওয়া নাই, হতে পারে কোনো ক্যাপাসিটর থেকেও শর্ট। যদি পাওয়ার এসিটা তোলার পরে শর্টটা না যায় তাহলে বুঝতে হবে যে আশেপাশের কোনো ক্যাপাসিটরের শর্ট। আর যদি পাওয়ার আইসি তুললে শর্টটা চলে যায় তাহলে বুঝতে হবে যে পাওয়ার আইসিটাই শর্ট ছিল, আমাদেরকে পাওয়ার আইসিটা চেঞ্জ করতে হবে। এবার হচ্ছে আমরা পাওয়ার আইসিটাকে তুলবো। পাওয়ার আইসিটা তোলার আগে এখানে ভালোভাবে হিটসিং টেপ লাগিয়ে নিতে হবে, যাতে নিচের সিপিইউ এবং অন্যান্য আইসিগুলো যাতে হিট না লাগে। এবার আমরা চেক করব যে যেখানে আমরা শর্ট পেয়েছিলাম যেই কয়েলের লাইনে, সেটার মধ্যে কি শর্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আর আগের মতো শর্ট নেই, তার মানে আমাদের পাওয়ার এসিটা খারাপ, এই জন্য পাওয়ার এসিটা চেঞ্জ করতে হবে। তো ভিডিওটা আমি বাসায় করতেছি, আর এই মুহূর্তে পাওয়ার আইসিটা আমার কাছে নেই। আমি পরবর্তীতে এটাকে দোকানে নিয়ে তারপর হচ্ছে নতুন পাওয়ার আইসি কিনে তারপর হচ্ছে পাওয়ার আইসিটাকে চেঞ্জ করব। তো এটার জন্য আমাকে একদিন অপেক্ষা করতে হলো, এবং একদিন পরে আমি পাওয়ার এসিটা পেলাম। তারপর হচ্ছে পাওয়ার এসিটাকে এবার আমি মাদারবোর্ডের মধ্যে বসাবো, তারপর দেখবো যে আমাদের প্রবলেমটি সমাধান হয় কিনা। পাওয়ার এসিটা লাগানো শেষ। এবার আমরা দেখব যে আমাদের যেইখানে শর্টটা ছিল সেখানে বা অন্য কোথাও কোনো শর্ট হয়েছে কিনা, কারণ একটা নতুন পাওয়ার এসি কিনে লাগানোর পর অবশ্যই আপনি এগুলো চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবগুলোতেই রিডিং আসতেছে, মানে কোনো শর্ট নেই। তারপর এখানে যে বিপিএইচ সাপ্লাইগুলো আছে সেগুলোকেও একটু চেক করবেন, যাতে শর্ট আছে কিনা সেটা যাতে বোঝা যায়। এবার আমরা এখান থেকে যেই কয়েলগুলো তুলেছিলাম সেই কয়েলগুলোকে এবার আগের মতো বসিয়ে তারপর হচ্ছে মোবাইলটাকে ওপেন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা কয়েলগুলোকে বসিয়ে নিব।
কয়েলগুলো কিন্তু বসানো হয়ে গেল। এখন হচ্ছে আমরা মাদারবোর্ডটাকে ঠান্ডা হলে তারপর হচ্ছে বডির মধ্যে ফিটিং করব। যেহেতু এটা অনেক দিন শর্ট অবস্থায় ছিল এবং বন্ধ ছিল, এই জন্য ব্যাটারিতে চার্জ নেই। প্রথমে আমরা এটাকে চার্জার দিয়ে কানেকশন করে দেখব যে এম্পিয়ার টানে কিনা এবং ডিসপ্লেতে কিছু শো করে কিনা। দেখতে পাচ্ছেন আমি চার্জারটাকে কানেকশন দিলাম আর এখানে কিন্তু ডিসপ্লেতে চার্জিং লোগোটা শো করছে। তো এটার ব্যাটারি অনেক দিন যাবত ডাউন ছিল, এই জন্য এটার চার্জ উঠতে কিছুটা সময় লাগবে। আমি ভিডিওটাকে স্কিপ করে তারপর হচ্ছে ব্যাটারিতে কিছুটা চার্জ হলে যখন ফোনটা চালু হবে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কিছুটা সময় চার্জে রাখার পরে কিন্তু মোবাইলটা চার্জ হওয়ার পরে এখন কিন্তু মোবাইলটা ওপেন হয়েছে। তো এইভাবে যদি বুঝে শুনে কাজ করা যায় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ সহজে করা যায়। ভিডিও করতে গেলে আসলে অনেক টাইম লাগে। যদি কোনো একটা কাজ আমাকে করতে আধা ঘন্টা সময় লাগে, তাহলে ভিডিও যদি করতে যাই তাহলে সেখানে সময় লেগে যায় প্রায় 1.5 ঘন্টার মতো। এরপরে হচ্ছে ভিডিও কাটা ছিঁড়া করা, তারপর ভয়েস লাগানো, সব কিছু মিলে অনেক টাইমের ব্যাপার। এই জন্য মাঝে মধ্যে অনেক কাজের ভিডিও দেওয়া হয় না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোবাইলটা পুরোপুরিভাবে ওকে আছে এবং টাচ তারপরে সব কিছুই কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো ভিডিওটা দেখে যদি একটু হলেও বুঝে থাকেন এবং উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনার একটা সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার প্রতি উৎসাহিত করে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।